ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ভয়েস চেঞ্জের কিছু টিপিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তার মধ্যে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে টেন্স চিনে নেওয়া। আমরা অনেকেই যে বাক্যটা দেওয়া থাকে সেটা অ্যাক্টিভে হোক বা প্যাসিভে হোক, তার টেন্স কী এবং পরিবর্তে আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসে বি ভার্বের কোন রূপটা বসাবো, তো সেটা বসাতে গিয়ে আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায়। আজকে সেই সমস্যাটার সমাধান করব। এছাড়াও অনেক ক্ষেত্রে আমাদের অবজেক্ট চিনতে ভুল হয়ে যায়। তাই এমন অনেক শব্দ রয়েছে যেগুলোকে আমরা অবজেক্ট ভেবে ভুল করি, বাস্তবে সেগুলো অবজেক্ট নয়। তো অবজেক্ট তোমরা চিনবে কিভাবে, সেটা নিয়েও আজকে আলোচনা করব। চলো মূল আলোচনায় এসে আমরা টেন্স এবং অবজেক্ট চেনার যে উপায় সেটা জেনে নিই। ভয়েস চেঞ্জ করার সময় আমাদের যে প্রধান সমস্যাগুলো হয় সেটা হচ্ছে অবজেক্টকে আমরা চিনতে পারি না। আজ আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব এবং টেন্সের সমস্যাটাও সমাধান হবে। পয়েন্ট 1, প্রথমে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করছি। বাক্যের যে সাবজেক্ট থাকে, তুমি যে বাক্যটাকে পাবে, এখানে মনে রাখবে এটা অ্যাক্টিভ সেন্টেন্সকে বলা হচ্ছে। অর্থাৎ যখন বাক্যের যে কর্তা বা সাবজেক্ট সে যদি কাজটা করে, বাক্যে যে ভার্ব রয়েছে সেই ক্রিয়াটা যদি বাক্যের যে কর্তা সেই সম্পন্ন করে, তবে তাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলে। তো সেরকম বাক্যের, অর্থাৎ যে বাক্যটা অ্যাক্টিভ সেন্টেন্সে রয়েছে, সাবজেক্টকে হুম বা হোয়াট দিয়ে যদি তুমি প্রশ্ন করো, তো হুম দিয়ে যদি প্রশ্ন করো, এখন প্রশ্ন হবে যে হুমের অর্থ কি। হুম কথার অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে। তো হুম কথার অর্থ কাকে বা কাদেরকে, আর হোয়াট কথার অর্থ হচ্ছে কি বা কি কি। তো এখন কোনো ব্যক্তি নির্ভর যদি উত্তর হয়, তো সেক্ষেত্রে আমরা হুমের ব্যবহার করি, এবং যদি কোনো বস্তু বা বিষয় সংক্রান্ত হয় তবে আমরা হোয়াটের ব্যবহার করি। যাই হোক, হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সাবজেক্ট, সেই বাক্যের অবজেক্ট। যেটা লেখা আছে পড়ে দিচ্ছি, বাক্যের সাবজেক্টকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সোজাসুজি পাওয়া না গেলে, যদি দেখছো যে পাওয়া যাচ্ছে না, তবে বুঝতে পারবে যে সেই ভার্বটি ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ কথার অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক কথার অর্থ হচ্ছে সেই ভার্বের অর্থ সম্পূর্ণ করতে কোনো অবজেক্টের প্রয়োজন পড়ে না। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করব। এখানে আরেকবার লিখে দিয়েছি, হুম কথার অর্থ কাকে বা কাদেরকে, হোয়াট কথার অর্থ হচ্ছে কি বা কি কি। এবার দেখো অ্যাক্টিভ সেন্টেন্স রয়েছে হি প্লেজ ফুটবল। এখানটায় লেখা রয়েছে, দেখো সাবজেক্ট কাজ করছে, সে খেলে ফুটবল। সের নিচে রয়েছে এস, কথার অর্থ হচ্ছে সাবজেক্ট। প্লে মানে খেলে, কিছু করা বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। এবং ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। এবার সে ফুটবল খেলে, এখানে আমরা প্রশ্ন করতে পারি কি দিয়ে, কাকে বা কি দিয়ে। সে যদি কাকে দিয়ে যদি প্রশ্ন করি, সে কাকে খেলে, উত্তর পাচ্ছি না, ফুটবল। কিন্তু এখানে কোনো ব্যক্তি নেই সেই জন্য। কিন্তু যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি, সে কি খেলে, হ্যাঁ এবার পাওয়া গেল উত্তর। উত্তর হচ্ছে ফুটবল। এখানে অবজেক্টে কোনো ব্যক্তি থাকলে সেক্ষেত্রে আমাদের হুম প্রশ্নটা যথার্থ হয়, আর যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু হয় তো সেক্ষেত্রে আমাদের হোয়াট দিয়ে প্রশ্ন করাটা যথার্থ হয়। তো প্রশ্নের উত্তরটা যদি তুমি সঠিকভাবে পাও, তবে কিন্তু তুমি বুঝতে পারবে এটাই হচ্ছে বাক্যের অবজেক্ট। এটাকেই তোমার সামনে নিতে হবে। এটা চেনাটা তোমাদের ক্ষেত্রে অসুবিধে হয়ে যায় এই জন্যই যে হি প্লেস ফুটবল হেয়ার, এখানে একটা হেয়ার রয়েছে। হি প্লেস ফুটবল দেয়ার, এখানে একটা দেয়ার রয়েছে। হি প্লেস ফুটবল ইন দ্য মর্নিং, তুমি এখন ইন দ্য মর্নিং ভাবতে পারো। তো এই দুটো দিয়ে প্রশ্ন করলে তুমি যদি সঠিক উত্তর পাও, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর পাও, তবে সেটাই হচ্ছে তোমার অবজেক্ট। যেমন ধরো আরেকটা বললাম, হি টিচেস মি, সে আমাকে পড়ায়। হি টিচেস মি। এবার হুম দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে, সে কাকে পড়ায়, মি আমাকে। তো অর্থাৎ এখানে মিটা হচ্ছে তোমার অবজেক্ট। এবং দেখবে যে অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সেই কাজ করে। এবার আসছি প্যাসিভে। এটারই প্যাসিভ করা হয়েছে। তোমরা ইতিমধ্যেই সাবজেক্ট অবজেক্টের যে প্যাসিভ ফর্ম সেগুলো জেনে গেছো। এখানে অবজেক্ট যেটা রয়েছে সেটা সাবজেক্টে আসবে ফুটবল, এবং একটা বি ভার্ব বসবে ইজ, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, একটা নিয়ম অনুসারে বাই বসবে, এবং তারপর হির অবজেক্ট ফর্ম হিম। ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল
তার দ্বারা খেলা হয় বা ফুটবল খেলা হয় তার দ্বারা। এখানটায় এই প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ফুটবল। প্যাসিভ এটার সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ফুটবল। তো এই ফুটবল কিন্তু কোনো কাজ করছে না, এখানে কাজটা কি আছে? খেলা। খেলা কাজটা ফুটবল এই যে সাবজেক্ট করছে না, দেখো লেখা হচ্ছে সাবজেক্ট কাজ করছে না, অর্থাৎ প্যাসিভে সাবজেক্ট কাজ করে না। এখানটায় যে এজেন্ট যে কাজ করে সে কিন্তু অবজেক্ট রূপে বসে আছে, প্যাসিভের অবজেক্ট রূপে যে বসে আছে সে হচ্ছে এখানটা ডুয়ার অফ অ্যাকশন, বা এই হচ্ছে কাজটা করছে। এটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের মূল পার্থক্য। আর তোমরা সাবজেক্ট এবং অবজেক্টকে এইভাবেই চিনে নেবে, অর্থাৎ অ্যাক্টিভে যে কাজ করছে সেই হচ্ছে সাবজেক্ট, আর প্যাসিভে যে যাকে উদ্দেশ্য করে বিভার্বটা লেখা হচ্ছে সেটাই হচ্ছে প্যাসিভের সাবজেক্ট। আর বিভার্বটা কিভাবে তোমরা চিনবে? তোমরা ধরো এই যে এই সেন্টেন্সটা পেলে, এই সেন্টেন্সটাতে এবার তোমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি কি বসবে সেটা তুমি পাবে কোথা থেকে, জানবে কি করে? সেটাই আজকে, যদি তুমি টেন্স সঠিকভাবে নাও জানো তবুও আমাদের পয়েন্ট 2তে যে চার্টটা দেওয়া রয়েছে এই চার্টটাকে যদি তুমি ভালো করে মনে রাখো তবে দেখবে আর কোনো সেন্টেন্স দেখে এটা কোন টেন্সে আছে সেটা মনে না থাকলেও তুমি অনায়াসে প্যাসিভ করতে পারছো। চলো আমরা পরবর্তী পয়েন্টটাকে দেখি। এবার 2 নম্বর পয়েন্টটা দেখো, এবং এই চার্ট যেটা রয়েছে এটা মনে একদম গেঁথে নেবে এবং খুব ভালো করে মনে রাখবে। ভয়েস চেঞ্জ করতে গেলে এই চার্টটা যদি একবার মনে থাকে কোনো সময় আর কোনো বি ভার্ব বা টেন্সগত কোনো ভুল আর হবে না, তোমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা থাকে। সাবজেক্টের পর কোন বি ভার্ব হবে দেখে নাও প্যাসিভে, অর্থাৎ মনে করো অ্যাক্টিভটা দেওয়া রয়েছে এবং প্যাসিভটা তোমার বের করতে হবে। একটা সেন্টেন্স পেলে সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি কোনো সাহায্যকারী ভার্ব নেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিচ্ছু নেই, শুধু একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। তো সেটা তুমি তখন কি করবে? তখন তোমার লক্ষ্য হবে যে সেই সেন্টেন্সটিতে যে ভার্বটা আছে সেই ভার্বটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। হয় প্রেজেন্টে থাকবে নয় পাস্টে থাকবে। যদি প্রেজেন্টে থাকে মনে করবে যে সেখানটায় আর মনে করবে না, যেখানে দেখবে যে আর কোনো অক্সিলারি সাহায্যকারী ভার্ব নেই, তো শুধু ভার্ব আছে এবং সেটা প্রেজেন্ট ফর্মে আছে, তুমি যখন সেটাকে প্যাসিভ করবে তখন তুমি বেছে নেবে এম, ইজ, আর থেকে কোনো একটিকে। মনে রাখবে এটা, এবং সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট। 2 নম্বর পয়েন্টে আসো। যদি দেখো যে সেন্টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্সে শুধু ডু আছে আর বা ডাজ আছে, তো সেক্ষেত্রে ডু বা ডাজ যদি থাকে তো সেই সেন্টেন্সটা হয় নেগেটিভ নয় ইন্টারোগেটিভ। মূল সেন্টেন্সও হতে পারে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বলেছি সেক্ষেত্রেও এটা হতে পারে। যাই হোক, ডু বা ডাজ যখন দেখবে তখন তোমরা এম, ইজ, আর এর ব্যবহার করবে। মূলত ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার হয়, অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব হিসাবে এই ডু বা ডাজ উঠে যাবে এবং তার পরিবর্তে তুমি এম, ইজ, আর এর ব্যবহার করবে। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, হি ডাজ নট প্লে ফুটবল, নেগেটিভ করার জন্য ডাজের ব্যবহার হলো, তো এমন হয়ে যাবে ফুটবল ইজ নট প্লেড বাই হিম, তো এখানটা আমরা এম, ইজ, আর এর ব্যবহার করব। যদি দেখো যে অ্যাক্টিভ যে সেন্টেন্সটা পাচ্ছ, অ্যাক্টিভ সেন্টেন্সটা পাচ্ছ সেখানে এম বিং এম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি আছে। এম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি, মনে রাখবে শুধু এম, ইজ, আর নয় কিন্তু এম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি। তখন তোমরা কি করবে? এম বিং বা ইজ বিং বা আর বিং যে কোনো একটিকে বসাবে এম, ইজ, আর এর পরিবর্তে। এম, ইজ, আর এবং ভার্বের শেষে যে আইএনজি সেটার পরিবর্তে। এখানে এম, ইজ, আর পরপর বললাম, এগুলো যে কোনো একটি হতে পারে। তো ভার্বের শেষে যখনই আইএনজি থাকবে এটা মনে রাখবে, যখনই দেখবে যে ভার্বের শেষে আইএনজি রয়েছে তখনই সেই আইএনজি তুলে দিয়ে তোমরা বিং এর ব্যবহার করবে। তো এম, ইজ, আর থাকলে এম বিং, ইজ বিং, আর বিং এর ব্যবহার হচ্ছে। ডু বা ডাজ থাকলে উঠে গিয়ে এম, ইজ, আর এর ব্যবহার হচ্ছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমার এম, ইজ, আর এর ব্যবহার হচ্ছে। এবার আসো প্রেজেন্ট পারফেক্টে, যখন দেখছো যে বাক্যে হ্যাভ বা হ্যাজ আছে, হ্যাজ বা হ্যাভ আছে বা হ্যাভ বা হ্যাজ আছে, যে কোনো একটি আছে, তখন তুমি হ্যাভ বিন বা হ্যাজ বিন এর ব্যবহার করবে। কোনো সেন্টেন্সে হ্যাজ আছে হ্যাভ আছে, যেমন আই হ্যাভ রিটেন এ লেটার এমন রয়েছে, তো তুমি এখানে হ্যাভ পাচ্ছ শুধু হ্যাভ, তো তুমি সেখানটায় হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন বসাবে সাবজেক্ট অনুসারে। এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। তো এখানে সাথে দেখো টেন্সটাও দিয়ে দেওয়া রয়েছে, যদি শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তবে প্রেজেন্ট ইনডেফিনিট, ডু ডাজ থাকলে সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ থাকলে সেটা বুঝতে পারবে প্রেজেন্ট পারফেক্ট। এখানে বলে দিই হ্যাভ হ্যাজ কিন্তু মেন ভার্ব নয়,
হ্যাভ হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম। আমি এটা একটু লিখে দিচ্ছি। অর্থাৎ হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম যদি থাকে তখন তোমরা তার পরিবর্তে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবে এবং প্যাসিভে মনে রাখবে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। এবার আসছি পাস্ট ইনডেফিনিট। যদি দেখো যে পুরো সেন্টেন্সটার মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল বি, উইল বি, কিচ্ছু নেই, শুধু একটা ভার্ব আছে এবং সেটা পাস্ট ফর্মে রয়েছে। এর আগে পেয়েছিলাম প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে যদি থাকে তবে অ্যামিজারের ব্যবহার করবে। যদি পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে হয় ওয়াজ নয়তো ওয়্যার বসাবে। এখানে দেখো অনেকগুলো অপশান সবসময় দেওয়া রয়েছে, কোনটা বসবে সেটা কিন্তু নির্ভর করছে তোমাদের প্যাসিভের সাবজেক্টের উপর, প্যাসিভে যে সাবজেক্টটা বসাবে তার উপর। তো ভার্বের পাস্ট ফর্ম যদি পাও তো সেক্ষেত্রে তুমি ওয়াজ বা ওয়্যার বসাবে। চলে আসি সেকেন্ডটা। যদি দেখছো যে সেন্টেন্সের মধ্যে ডিডের ব্যবহার রয়েছে, নিঃসন্দেহে বুঝে যাবে এটা পাস্ট ইনডেফিনিট রয়েছে। এটা যদি মনে নাও থাকে তবে ডিড থাকলেই ওয়াজ বা ওয়্যারের ব্যবহার করবে। অর্থাৎ তোমরা দুটো পার্ট পাচ্ছ যেখানটা ওয়াজ বা ওয়্যারের ব্যবহার হচ্ছে। এর আগেও অ্যামিজারের ব্যবহারও দুটো ক্ষেত্রে হয়েছিল। ডিডটা সাধারণত নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় বা শুধু পাস্ট ইনডেফিনিটেও ব্যবহার করা হয় মূল ভার্ব হিসাবে। তো ডিড থাকলেই ওয়াজ বা ওয়্যারের ব্যবহার করবে। এবার আসছি তারপরটাতে। যদি দেখো সেন্টেন্সে ওয়াজ এবং ভার্বের শেষে আইএনজি বা ওয়্যার এবং ভার্বের শেষে আইএনজি রয়েছে, তোমরা এর আগেও যেমন করেছিলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস মনে না থাকলেও ওয়াজ, ওয়্যার এবং ভার্বের শেষে আইএনজি এই পার্টটা যদি পাও চলে আসবে ওয়াজ বিং বা ওয়্যার বিং। এখানে ওয়াজ, ওয়্যার প্লাস বিং দেওয়া রয়েছে, অর্থাৎ ভার্বের শেষে ভার্ব ওয়াজ ওয়্যারের সাথে তোমার বিং এর ব্যবহার হবে। ওয়াজ বিং বা ওয়্যার বিং, ভার্বের তো থার্ড ফর্ম সবসময় হবে। পেয়ে গেলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এবার আসছি পাস্ট পারফেক্টে। যদি দেখো সেন্টেন্সে হ্যাডের ব্যবহার রয়েছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই থাকে, হ্যাডের ব্যবহার রয়েছে, একদম সোজাসুজি হ্যাড বিনের ব্যবহার করে দেবে। এখানে দেখেছিলে হ্যাভ হ্যাজ ছিল, সেটাকে তোমরা হ্যাভ বিন হ্যাজ বিন করেছিলে। এক্ষেত্রে হ্যাড থাকলেই হ্যাড বিন করবে। তোমরা কিন্তু এই চার্টটাকে খুব ভালো করে মনে থাকবে যে কি থাকলে কি কোন জায়গায় আনবে। আবার উল্টো দিক দিয়ে যদি প্যাসিভে দেখো হ্যাড বিন রয়েছে, সেটাকে যখন অ্যাক্টিভ করবে তখন শুধু হ্যাডের ব্যবহার করে দেবে। এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। ফিউচার ইনডেফিনিট। যদি সেন্টেন্সে দেখো শ্যাল বা উইল কোনো একটা রয়েছে, একদম সোজাসুজি শ্যাল বি বা উইল বি বসিয়ে দেবে। শ্যাল বি বা উইল বি। মনে রাখবে শ্যাল বা উইল কিন্তু মডাল, শ্যাল বা উইল মডাল এবং ফিউচার টেন্সকেও নির্দেশ করে। এটা বলছি এই জন্যই, শ্যাল উইলের পরিবর্তে যদি অন্য কোনো মডালও থাকে, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড ইত্যাদি যাই থাক না কেন, যদি থাকে তোমাদের কিন্তু সেই মডেলের পরে একটা বি বসিয়ে দিতে হবে। এখানে টেন্স অনুযায়ী শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি বসিয়ে দেবে। এটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট। তারপর যদি দেখো শ্যাল হ্যাভ আছে, শ্যালের সাথে হ্যাভ আছে, শুধু শ্যাল না, তবে এর সাথে একটা বিন বসিয়ে দেবে। এর আগেও দেখেছিলে হ্যাভ হ্যাজ থাকলে তোমরা হ্যাভ বিন হ্যাজ বিন বসিয়ে দিচ্ছ। এখানে শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন। যদিও শ্যাল হ্যাভ না উইল হ্যাভ সেটা নির্ভর করবে তোমার প্যাসিভের সাবজেক্টের উপর। তো আরেকবার বলে দিই, তোমাদের অ্যাক্টিভে যদি এই ভার্বের পার্টটা পাও, অক্সিলারি ভার্বের পার্টটা পাও, সাহায্যকারী ভার্বের, তো তোমরা প্যাসিভে এই সাহায্যকারী ভার্বগুলোকে বসাবে। এক্ষেত্রে তুমি টেন্স যদি নাও জানো তা সত্ত্বেও তুমি এগুলো কিন্তু করতে পারবে। কি থাকলে কি করবে এটাকে বেশ কয়েকবার দেখে মনে করে রাখো। এবার আমরা পরবর্তী পার্টে আসছি। পয়েন্ট 3-তে তোমাদের সাবজেক্ট অবজেক্ট যখন পরিবর্তন করো তখন প্রোনাউনের যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে একটু দিয়ে দিয়েছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয় এবং মনে পড়ে যায়। আবার যদি আই সাবজেক্টে থাকে, এর অবজেক্টের রূপ হচ্ছে মি, সাবজেক্টের রূপ হচ্ছে হি, অবজেক্টের রূপ হচ্ছে হিম। অর্থাৎ এদের যখন স্থান পরিবর্তন হবে, অবজেক্ট থেকে যদি সাবজেক্টে আসে তবে হিম থেকে হি হবে, সাবজেক্ট থেকে যদি অবজেক্টে যায় তবে হি থেকে হিম হবে। এই স্থান পরিবর্তনগুলোকে কি করার ফলে যে প্রোনাউনের পরিবর্তন হয় সেটা জেনে নেবে। উই থাকলে আস, শি থাকলে হার, ইউ থাকলে চেঞ্জ হবে না, দে থাকলে দেন। পয়েন্ট 4-এ আছে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের থার্ড ফর্ম হবে। এটা সবসময় মনে রাখবে, ভার্বের থার্ড ফর্ম, এটা ভুলবে না। থার্ড ফর্ম কথার অর্থ পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ডানটা প্যাসিভে বসবে সবসময়। এবার আর অবজেক্টের পূর্বে, প্যাসিভের অবজেক্টের পূর্বে সাধারণত একটা বাই হয়, সাধারণত। অনেক সময় টু হয়, অ্যাট হয়, উইথ হয়, তো সেগুলো অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয়। এবার আমরা টেন্সের যে চার্টটা দেখেছিলাম সেই টেন্সের চার্ট অনুযায়ী আমরা এবার
তোমাদের ভয়েস টেন্সটাকে নিয়ে আলোচনা করি। টেন্সের চার্টটা খুব ভালো করে মনে রাখবে। এবার সেই অনুযায়ী দেখো তো কিভাবে করা হচ্ছে। হি ইটস এ ম্যাঙ্গো, সে একটি আম খায়। এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নেই এবং যে মূল ভার্ব রয়েছে সেটা হচ্ছে ইট, এবং ইটটা ইট, এট, ইটেন তার প্রেজেন্ট ফর্মে আছে। যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তবে আমরা এম, ইজ, আর কোনো একটা ব্যবহার করব। তো এখানটায় যখন প্যাসিভ করছি দেখো, এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, তো এ ম্যাঙ্গোটা এখানে অবজেক্টে ছিল, এখানে সাবজেক্টে নিয়ে এলাম। তারপর এ ম্যাঙ্গো একটি জিনিস, তাই ইজের ব্যবহার হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ইটেন, এবং নিয়ম অনুসারে একটা বাই বসবে, এবং এখানে ইটেন বাই হিম, হি ছিল, হিম হলো। তো এখানটা তোমাদের যেটা শেখার সেটা হচ্ছে শুধু প্লেন ভার্ব, এবং সেটা প্রেজেন্টে আছে, সেজন্য আমরা অ্যামিজারের থেকে ইজটাকে বেছে নিলাম। এই পার্টটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটাতে তোমাদের সবচেয়ে বেশি ভুল হয়। দ্বিতীয় সেন্টেন্সটাতে দেখো, আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। আর এটার মানেটা ছিল এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম, একটি আম খাওয়া হয় তার দ্বারা। আই ডু নট প্লে ক্রিকেট, এখানে ডু এর ব্যবহার রয়েছে। সেন্টেন্সে যদি ডু থাকে তবেও তোমরা অ্যামিজারের ব্যবহার করবে, এবং এখানে নেগেটিভ করার জন্য এই ডু এর ব্যবহার করা হয়েছে। ইন্টারোগেটিভ করতে হলেও ডু ডাজের ব্যবহার হয়। আই ডু নট প্লে ক্রিকেট, ক্রিকেটটাকে তুমি সাবজেক্ট করলে, এখানে অবজেক্টে ছিল। ক্রিকেট ইজ নট, এখানে ডু এর ব্যবহার রয়েছে। অ্যামিজারের মধ্যে থেকে ক্রিকেট একটি জিনিস, তাই ইজ বেছে নিলাম। ক্রিকেট ইজ নট ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই নিয়ম অনুসারে, এবং এখানে ছিল আই, তাই এখানে হলো মি। ক্রিকেট ইজ নট প্লেড বাই মি। 3 নম্বরে দেখো, তার মানে এখানে ডু থাকলে অ্যামিজারের মধ্যে থেকে কিছু একটা হবে। এবার শি ইজ ড্রয়িং পিকচার্স, সে ছবি আঁকছে, অনেকগুলো ছবি আঁকছে। পিকচার্স আছে, ইজ আছে, এবং ভার্বের শেষে আইএনজি রয়েছে। ভার্বের শেষের আইএনজি মনে না থাকলেও যদি অ্যামিজারের মধ্যে থেকে কিছু থাকে তবে তোমরা এমবিং, ইজবিং, আরবিং ব্যবহার করবে। অর্থাৎ অ্যাক্টিভে যদি অ্যামিজার থাকে সাহায্যকারী ভার্ব হিসাবে, তো তবে তোমরা এমবিং, ইজবিং, আরবিং। তো এখানে পিকচার্স আছে, এখানে পিকচার্সটা অবজেক্টে ছিল, সাবজেক্টে আনলাম। পিকচার্স আর বিং, অনেকগুলো পিকচার, তাই আর বিং। এমবিং, ইজবিং, আরবিং এর মধ্যে থেকে আরবিং, ড্রর পাস্ট পার্টিসিপল ড্রন বাই হার, শি আছে, হার করলাম। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার থাকে, আর তার পারফেক্ট প্যাসিভ করলে এমবিং, ইজবিং, আরবিং হয়। এবার দেখো 4 নম্বরটা, হি হ্যাজ সিন দেম, এখানে হ্যাজ আছে। আমরা জানি হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন হয়। তো এবার দেম এটা অবজেক্ট, তোমরা জানো অবজেক্ট কি করে বার করতে হয়। হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টে পেয়ে যায়, বা সেই সেন্টেন্সকেই প্রশ্ন করলে পাওয়া যায়। দে হ্যাভ বিন, এবার দেমটা সাবজেক্টে দে হয়ে গেল, দের সাথে হ্যাজ বিন হয় না, হ্যাভ বিন হয়। দে হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম সিন বাই হিম, হি আছে, হিম হলো। তো হ্যাজ হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন। আই রোট এ লেটার, এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো সাহায্যকারী ভার্ব নেই, এখানটায় শুধু ভার্বের পাস্ট ফর্ম রোট আছে। তো আমরা এটাকে ওয়াজ বা ওয়ারে ব্যবহার করে প্যাসিভ করব। এর আগে যেমন এটা প্রেজেন্টে ছিল, অ্যামিজার হয়েছিল, এটা পাস্টে রয়েছে। এই দুটোর মধ্যে মনে রাখবে 1 নাম্বার আর 5 নাম্বারটার মধ্যে কিছুটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা প্রেজেন্টে থাকবে, কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা পাস্টে থাকবে, কোনো অক্সিলারি ভার্ব নেই। আই রোট এ লেটার ওয়াজ রিটেন বাই মি। এখানে যদি অনেকগুলো চিঠি থাকতো তাহলে ওয়্যার হয়ে যেত। বুঝতে পারলে এটা? এবার আসছি 6 নম্বরে, শি ডিড নট নো মি। এবার খেয়াল করে দেখো ডিড আছে। আমরা জানি ডু বা ডাজ থাকলে অ্যামিজার হয়, আর যদি ডিড থাকে তবে ওয়াজ ওয়্যার হয়। তো এটাও পাস্ট ইনডেফিনিটে রয়েছে। এটা নেগেটিভ করার জন্য ডিডের ব্যবহার হয়েছে, পাস্ট ইনডেফিনিটে নেগেটিভ। শি ডিড নট নো মি, তো এখানে মিটা সাবজেক্ট হবে। আই ওয়াজ নট নোন টু হার, নোনের সাথে বাই বসে না, সেই জন্য এখানে টু এর ব্যবহার হলো। নোনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু। বুঝতে পারলে এখানে ডিড থাকলে ওয়াজ বসালাম, প্লুরাল হলে ওয়্যার বসতো। দে ওয়্যার কলিং মি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যদি দেখো ওয়াজ বা ওয়্যার রয়েছে তবে তোমরা ওয়াজ বিং বা ওয়্যার বিং এর ব্যবহার করবে। আই ওয়াজ বিং, যদি আইটা প্লুরাল হতো এখানটায়, দে যদি থাকতো বা অন্য কিছু থাকতো তবে ওয়্যার বিং হতো। আই ওয়াজ বিং কল্ড বাই দেম। অন্যান্য নিয়ম একই থাকছে, তোমরা যে হাইলাইটেড পার্ট এটা টেন্স শেখানোর জন্য তোমাদেরকে বোঝানো হচ্ছে, তাই সেটাকেই জোর দিয়ে দেখো, মন দিয়ে দেখো। হি হ্যাড সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটা সমাধান করেছিল। তো এখানে হ্যাডের ব্যবহার যদি থাকে তোমরা হ্যাড বিনের ব্যবহার করবে। হি হ্যাড সলভ দ্য প্রবলেম হ্যাড বিন সলভড বাই হিম। অন্যান্য নিয়ম সব একই আছে। আই শ্যাল হেল্প দেম, শ্যাল থাকলে, শ্যাল বা উইল থাকলে শ্যাল বি বা উইল বি হবে। অন্য কোনো মডেল থাকলেও তার সাথে বি এর ব্যবহার হবে।
আই ক্যান যদি থাকতো আই ক্যান হেল্প দেম, তো এখানেও ক্যানের ব্যবহার হতো, ক্যান বি হয়ে যেত। তো এখানে দেখো দে উইল বি হেল্পড বাই মি, দেম ছিল সেটা দে হয়ে গেল, দে উইল বি হেল্পড বাই মি। অন্যান্য নিয়ম একই রয়েছে। শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি। এবার দেখো হি উইল হ্যাভ ডান ইট, সে হয়তো এটা করে ফেলবে। তো শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের ব্যবহার হয়। হি উইল হ্যাভ ডান ইট, তো অন্যান্য নিয়ম একই রয়েছে, ইটটাকে সাবজেক্টে এনেছি এবং ইট উইল হ্যাভ বিন ডান বাই হিম, এটা তার দ্বারা করে ফেলা হবে। এক্ষেত্রে তোমরা ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার এখন উঠে গেছে তাই দেওয়া হয়নি, এবং কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভই মূলত করা হয় না, সেজন্য কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারও দেওয়া নেই। তো তোমরা মূলত চার্টটাকে মনে রাখবে, আর এই যে এক্সাম্পলগুলো দেওয়া রইলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হাইলাইটেড পার্টগুলোকে খুব ভালো করে দেখবে, তবে দেখবে যে তোমরা যদি টেন্স নাও জানো তবুও তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তোমরা এই হিন্টসগুলো যদি থাকে, তো হিন্টসগুলো দেখি তোমরা বুঝতে পারবে যে তোমাদের বি ভার্ব কী বসাবে এবং অবজেক্ট কিভাবে তোমরা চিনবে, সেটা হুম আর হোয়াট দিয়ে প্রশ্ন করেই পেয়ে যাবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো। আজ এখানেই বিদায় জানাচ্ছি, বাই।